আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমরা পড়বো বোটানি চ্যাপ্টার 4। এটার এমসিকিউ ওয়ান শট, বোর্ডে যা প্রশ্ন আসছে সব কিছু আমরা মোটামুটি টেকনিক দিয়ে পড়বো, বুঝছো? যে ধরো তোমার খেয়াল থাকতেছে না যে ভাই আমার এই চ্যাপ্টার পড়লেও খেয়াল থাকে না, সো কীভাবে খেয়াল রাখা যায়, কীভাবে কি মাথায় রাখবা, এটাই আমরা এই ক্লাসে মোটামুটি শিখবো। সো তোমরা অবশ্যই আমার গায়ে একটা জার্সি দেখতে পাচ্ছ, তাই না? যেহেতু বোটানি পড়াচ্ছি, সো বি ফর বোটানি, বি ফর ব্রাজিল। আমি আসলে ছোটোবেলা থেকে ব্রাজিলের একজন ডাইহার্ড ফ্যান। যাই হোক, আগেরটা সময় আর্জেন্টিনা ছিলাম, বুঝছো? আমার ফেভারিট প্লেয়ার এখনও মেসি বলতে পারো। কিন্তু আসলে আমার ছোটোবেলায় তখন হলুদ রং খুবই পছন্দ হইতো, মানে খুবই ভালো লাগতো। ক্লাস 4 থাকতো, 2014 সাল, তখনই আসলে ব্রাজিল 7 আপ খায়, যেটা আমরা বলি আর কি, মানে তোমরা বলো। তারপর থেকে আমার আর কি ওই সময় হলুদ রঙের প্রতি এত ভালোবাসা জন্মাইলো যে আমার এলো না, আমার ব্রাজিলকে সাপোর্ট করতেই হবে, অস্ট্রেলিয়াকে সাপোর্ট করতেই হবে, সিএসকে সাপোর্ট করতেই হবে। যাই হোক, তাহলে আমরা শুরু করি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে কোন ধাপে সিগনেটিং দেখা যায়? আমরা জানি ম্যালেরিয়া পরজীবীর দুইটা জীবনচক্র, মানে জীবনচক্রে দুইটা দশা থাকে, তাই না? একটা হচ্ছে মানুষের দেহে আর একটা হচ্ছে মশকির দেহে। সো মানুষের দেহে যেটা, ওয়েট একটু, হ্যাঁ দেখো, যেটা মানুষের দেহে, এটা কি হয়? মানুষের দেহে আমাদের এখানে অযৌন চক্রটা হয়, তাই না? এখানে দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি আর একটা হচ্ছে এইথোসাইটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি আবার দুইটা ফেজ আছে, সেটা হচ্ছে পিরিএইথোসাইটিক এবং এক্সোএইথোসাইটিক সাইজোগনি। আমরা ওখানে ডিটেলসে যাব না, আমরা প্রথমে এটা খেয়াল রাখবো যে এইথোসাইটিক যে সাইজোগনি, সেটার মধ্যে কি দেখা যায়। আমি এভাবে খেয়াল রাখতাম যে টফির রিং এরকম খেয়াল রাখতাম, টফির রিং আমি সাই মিরাজ বুঝছো, লালন সাই আছে না, তাহলে ধরো এরকম একজন সাই যার নাম হচ্ছে মিরাজের কি দরকার নাই? গ্যামিট দরকার নাই। তাহলে এভাবে খেয়াল রাখতাম যে টফির রিং আমি সাই মিরাজের গ্যামিট দরকার নাই। তাহলে তোমার টফিতে হচ্ছে ট্রোফোজয়েড, তারপর হচ্ছে সিগনেট রিং আমিতে অ্যামিবয়েড ট্রোফোজয়েড, সাইতে সাইজন্ট, মেরাজতে হচ্ছে মেরোজয়েড, তারপরে ওখানে রোজের দশাটাও আছে মেরোজয়েডের সাথে, আর গ্যামিটোসাইট গঠন করে। সো এগুলো কোথায় পাওয়া যায়? সবগুলো পাওয়া যাবে এইথোসাইটিক সাইজোগনিতে। সো আমাদের উত্তর হবে এইথোসাইটিক সাইজোগনি। এরপর দেখো, একসূত্রক ডিএনএ ভাইরাস কোনটা? আমরা আগে ডিএনএ ভাইরাসগুলো খেয়াল রাখি, কারা ডিএনএ ভাইরাস। দেখো, আমরা এখানে খেয়াল রাখবো, আর এটা ছন্দ দিয়ে, সেটা হলো টিপুর ভাই টিটু, ভ্যানিলা বা কেউ ভ্যানিস বলে, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে টিপুতে হচ্ছে আমাদের টিআইভি, টিপুলারিয়া ইরিডিসেন্ট ভাইরাস। ভাইতে হলো ভ্যাকসিনিয়া, ভাইতে কি ভ্যাকসিনিয়া। টিটুতে হলো টিটুফাস। ভ্যানিলাতে হলো ভ্যারিওলা। হতে হচ্ছে হারপিস। এরপর হেপাটাইটিস বি, এবং তোমাদের নতুন বই অনুযায়ী হেপাটাইটিস সিও হবে। ফ্রান্সে হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। আর এলোতে হচ্ছে অ্যাডিনো ভাইরাস। তাহলে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। সো এগুলো হচ্ছে আমাদের দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস। তাহলে একসূত্র ডিএনএ এর মধ্যে আছে M13 কলিফাস, বুঝছো? তাহলে কলিফাসটা কি আমাদের একসূত্রক ডিএনএ ভাইরাস, আমরা এটা খেয়াল রাখবো। কলিফাসটা হচ্ছে একসূত্রক ডিএনএ ভাইরাস, আর দ্বিসূত্রকগুলো আমরা এভাবে খেয়াল রাখবো। এর বাইরে যেগুলো থাকবে সেগুলো হবে আমাদের আরএনএ ভাইরাস। ওকে, তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। নেক্সট, ধান গাছে ব্লাইট রোগের ক্ষেত্রে প্রযোজ্য কি? দেখো, ধান গাছে ব্লাইট রোগ কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়? জ্যান্থোনোমাস ওরাইজি ব্যাকটেরিয়া, তাই না? এই জ্যান্থোনোমাস ওরাইজি আসলে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তারপর পাতায় কি হয়? ভেদা অর্ধস্বচ্ছ দাগ দেখা যায়, ঠিক আছে? আক্রান্ত গাছে অধিকাংশ ধান চিটায় পরিণত হয়। চিটা মানে কি? আমাদের যে ধান থেকে চাল পাওয়া যায় না সেটা।
সো এখানে একটা ব্যাপার হলো যে ভাইয়া গ্রাম পজিটিভ নেগেটিভ কি হয় খেয়াল রাখবো। আবার দেখো গ্রাম পজিটিভ আমরা এভাবে খেয়াল রাখবো যে ক্লাসটায় বেশ ল্যাক আছে। তাহলে ক্লাসটায় কি হবে আমরা খেয়াল রাখবো, ক্ল দিয়ে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম। এস্টাতে হলো স্টাফাইলোকক্কাস, আর এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। বেশতে হলো ব্যাসিলাস, বেশতে আমরা খেয়াল রাখবো ব্যাসিলাস। ল্যাকতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, আছেতে খেয়াল রাখবো অ্যাক্টিনোব্যাকটেরিয়া। তাহলে এর বাইরে যারা আছে ওরা কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। এই জন্য আমরা খেয়াল রাখতাম এই হবে যে জ্যান্থোনোমাস রাইজিকা এদের মধ্যে আছে নাই, তাহলে ওটা একটা কি হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হবে, তাহলে অ্যাক্টিনোব্যাকটেরিয়া। ওকে, সো এখন আরেকটা কথা খেয়াল রাখবা যে গ্রাম পজিটিভ আর নেগেটিভ মধ্যে ডিফারেন্সটা কি। গ্রাম পজিটিভ মানে হচ্ছে ওর পেপটাইডোগ্লাইকান যে লেয়ার আছে কোষপ্রাচীরের মধ্যে এটা খুবই পুরু থাকে। খুবই পুরু মানে আমরা যদি এখানে একটা রং দিই, মেইনলি বলা হয় ক্রিস্টাল ভায়োলেট নামে একটা রং, এটা দিয়ে আমরা কি করি এটা রঞ্জিত করি, তখন এটা যেহেতু স্তরটা পুরো তাহলে ক্রিস্টাল ভায়োলেট রঙকে ধরে রাখে। তাহলে ক্রিস্টাল ভায়োলেট রঙকে ধরে রাখার কারণে আমরা যদি পরবর্তীতে এটাকে অ্যালকোহল দিয়ে ধোয়ার পর আবার সেপারেট লাল রং দিই তবু এটা লাল রংটাকে নিবে না, ওটার মধ্যে ভায়োলেট রংটাই থেকে যাবে, বুঝছো। আর যেটার মধ্যে ভায়োলেট রংটা চলে যাবে প্রাচীর পাতলা এবং সেটা সেপারেট লাল রং ধারণ করবে সেটাকে আমরা বলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সো যারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ওদের জন্য কি করি ওদের জন্য আমরা পেনিসিলিন অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি। কেন? কারণ এদের পেপটাইডোগ্লাইকান যে লেয়ার এটাকে ধ্বংস করে আমাদের পেনিসিলিন। আর যারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাদের আমরা চাই যে মানে ওদের তো তোমার পেপটাইডোগ্লাইকান খুবই পাতলা, সেটা নষ্ট হয়ে খুব একটা লাভ নেই, আমরা চাই ওদের প্রোটিন সংশ্লেষণ বন্ধ করতে, সেই জন্য আমরা ইউজ করি কি অন্য ধরনের অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, ক্লোরোমাইসিন এগুলো। সো আমরা নেক্সট প্রশ্নে যাই, প্লাজমোডিয়াম ভাইভাক্সের ডিপ্লয়েড দশা কোনটা? মাথায় রাখবা প্লাজমোডিয়াম ভাইভাক্সের ডিপ্লয়েড দশাগুলো হলো জাইগোট, ওকিনেট এবং ওসিস্ট। জাইগোট, ওকিনেট এবং ওসিস্ট। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? ওসিস্ট। নেক্সট, ভাইরাস জনিত রোগ কোনটা? আচ্ছা এখানে প্রথম রোগ দেখো ম্যালেরিয়া। ম্যালেরিয়া কি দিয়ে হয়? একটা প্রোটোজোয়া দিয়ে হয়। তারপর ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর কোন ভাইরাস? ডেঙ্গি ভাইরাস। টাইফয়েড হয় সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দিয়ে। নিউমোনিয়া হয় ডিপ্লোককাস নিউমোনি ব্যাকটেরিয়া দিয়ে। তাহলে উত্তর কি হবে? ডেঙ্গু জ্বর। আচ্ছা এখানে কিউ অণুজীবের বৈশিষ্ট্য কোনটা? কিউ অণুজীব কোনটা দেখো তো? কিউ অণুজীব হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে ক্যাপসিড থাকে না, ভাইরাসের মধ্যে থাকে। ব্যাকটেরিয়া কি সাইটোপ্লাজমবিহীন? না, ব্যাকটেরিয়া সাইটোপ্লাজম থাকে। তারপর নিউক্লিয়ার বিদ্যমান। হ্যাঁ, ব্যাকটেরিয়ার মধ্যে নিউক্লিয়ার থাকে এবং ক্লাসিত করা যায় না, ব্যাকটেরিয়াকে ক্লাসিত করা যায় না, ভাইরাসকে ক্লাসিত করা যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি। এখন এই প্রশ্নটা দেখো যে উদ্দীপকের পি কি করে? কিউ এর দেহে প্রোফাজ তৈরি করে, কিউ এর অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে, পিকে আক্রমণ এবং ধ্বংস করে। আচ্ছা সেখানে আমরা আসলে কনফিউজ হইতে পারি। মেইনলি এটা তোমার প্রথম ধাপ, বুঝছো? প্রথম ধাপে কি হয়, লাইট্রিক আর লাইসোজেনিক উভয়ই প্রথম ধাপ এরকম, কিন্তু আমাদের বইতে ছবিটা আলাদা আছে। যেটা লাইসোজেনিক সেটাতে দেখবা বইয়ের ছবিটা এরকম ভাবে দেওয়া আছে, ডিএনএটা ভাইরাসের ডিএনএ। সো এটা বড় ব্যাপার না, মেন ব্যাপার হচ্ছে আমরা একটু ট্রিকি খাটাইতে হবে এখানে, মানে তোমার একটু টেকনিক দিয়ে অ্যান্সারটা করতে হবে। দেখো আমরা যদি শুধুমাত্র লিখি যে কীভাবে প্রোফাজ তৈরি করে, মানে অর্থাৎ লাইসোজেনিক চক্র ধরি, তাহলে কিন্তু পরের দুইটা অপশন হবে না। যেহেতু আমার দুইটা অপশন অ্যান্সার হবে, তার মানে বুঝতে হবে যে এখানে কি বোঝাইছে, লাইটিক চক্র, যার মাধ্যমে অভ্যন্তর সংখ্যা বৃদ্ধি করে এবং আক্রমণা কোষ ধ্বংস করে। সো আমরা দুইভাবে এটা বুঝতে পারি যে লাইটিক চক্র। এক নম্বর হচ্ছে বইতে এই ছবিটাই আছে, এই ধরনের ছবি। দুই নম্বর হচ্ছে আমার দুইটা অপশন সেটার সাথে মিলতেছে। কিন্তু সত্যি কথা যদি বলো, এটা আসলে তোমার উভয়েরই প্রথম ধাপে চিত্র। এখানে আমরা পুরোপুরি বুঝতে পারি না, কিন্তু এই অপশন থেকে বুঝতেছি যে এটা লাইটিক চক্র।
তাহলে আমাদের সঠিক উত্তর 2 আর 3 হবে, কারণ এই দুইটাই হচ্ছে লাইডিক চক্রের মধ্যে পড়ে, আর প্রথমটা হচ্ছে লাইসোজেনিক চক্রের, তাই না? নেক্সট, ভিরিয়ন কি? মাথায় রাখবা ভিরিয়ন, ভাইরাসটা কি হয়ে গেছে? অন হয়ে গেছে। ভাইরাস তৈরি হয় কি দিয়ে? প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে। তাহলে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড যুক্ত যেটা সংক্রমণক্ষম ভাইরাস কণা, সেটাও বলবো আমরা ভিরিয়ন, ঠিক আছে? সংক্রমণক্ষম ভাইরাস কণা সেটাকে বলবো ভিরিয়ন। ভিরিয়ন মানে অন, বুঝছো? আর যদি অফ থাকে অর্থাৎ সংক্রমণ ক্ষমতাবিহীন, তখন সেটাকে বলা হয় নিউক্লিওক্যাপসিড, তখন সেটাকে বলা হয় নিউক্লিওক্যাপসিড। যদি শুধু প্রোটিন থাকে তখন আমরা কি বলি? প্রিয়ন্স বলি। আর যদি নিউক্লিক অ্যাসিডের মধ্যে শুধুমাত্র আরএনএ ফাইব্রিল থাকে তখন তাকে বলা হয় ভিরয়েড। তাহলে আরএনএ থাকলে কি বলে? ভিরয়েড। প্রোটিন থাকলে কি বলবো? প্রিয়ন্স। পথে প্রোটিনস, পথে প্রিয়ন্স, পথে প্রাণীতে রোগ সৃষ্টি করে। আর সংক্রমণ ক্ষমতাবিহীন যেটা, এটাকে বলবো আমরা নিউক্লিওক্যাপসিড। এরপর দেখো কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে কোন রোগটা আমাদের ব্যাকটেরিয়া দিয়ে হয়? জন্ডিস, হাম, জলাতঙ্ক, টাইফয়েড। অবভিয়াসলি টাইফয়েড, মাথায় রাখবো টাইফয়েড খুবই কমন একটা উত্তর এখানে আসে, বুঝছো? তাহলে টাইফয়েড কি? সালমোনেলা টাইফি দিয়ে হয়। আর বাকিগুলো আমাদের কি হচ্ছে? বাকিগুলো জন্ডিস যেমন হেপাটাইটিস ভাইরাস দিয়ে হইতে পারে। তারপর হাম হচ্ছে রুবেলা ভাইরাস, আর জলাতঙ্ক তো র্যাবিস ভাইরাস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ভাইরাস দিয়ে হচ্ছে। তাহলে টাইফয়েড কি হবে? সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দিয়ে হবে। নেক্সট, ম্যালেরিয়া পরজীবী ডিপ্লয়েড দশা কোনটা? আমি কিন্তু আগেই বলছি ডিপ্লয়েড দশা আমাদের কি হবে? ওকিনেট এবং ওসিস্ট আর জাইগোট। ট্রোফোজাইট হচ্ছে একটা হ্যাপ্লয়েড দশা। ইমার্জিং ভাইরাস কোনটা? ইমার্জিং ভাইরাস এভাবে খেয়াল রাখো যে নেশা, করোনা, নেশা করোনা। তাহলে এনতে হলো নাইল ভাইরাস, একটু অন্য রং নেই, নাইল। ই ফর ইবোলা ভাইরাস, এস ফর সার্স ভাইরাস, এইচতে হলো এইচআইভি ভাইরাস, করোনাতে করোনা ভাইরাস, নেশা করোনা। তাহলে উত্তর কি হবে? ইবোলা ভাইরাস। ইমার্জিং ভাইরাস কি এটা জানো তো? যারা ধরো আগে একটা পোষক প্রাণী ছিল, যেমন করোনার আগে ছিল বাদুর, পরবর্তীতে মানুষের হয়েছে। তাহলে আদি পোষক প্রজাতি হতে নতুন পোষক প্রজাতিতে যে ভাইরাসগুলো বিস্তার লাভ করে তাদের আমরা কি বলি? ওদেরকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। নেক্সট, চিত্রের অণুজীবটা ক্ষেত্রে প্রযোজ্য কি? তাহলে এটা সুকেন্দ্রিক, প্লাজমিড যুক্ত, মেসোজোম বিদ্যমান। আচ্ছা, অণুজীব থেকে অনেকগুলো ফ্লাজেলা টাইপ বের হয়ে গেছে, তাই না? সো এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি সুকেন্দ্রিক? ব্যাকটেরিয়া হচ্ছে আদিকেন্দ্রিক জীব, তাই না? এটা কিন্তু আমরা পুরোপুরি সুকেন্দ্রিক বলতে পারবো না, কারণ এটা নিউক্লিয়াসটা সুগঠিত না। তাহলে এটা কি হবে? সুকেন্দ্রিক হবে না। সো এটা কি যুক্ত? প্লাজমিড যুক্ত। হ্যাঁ, ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড থাকতে পারে। প্লাজমিড কি? এই যে মেইন নিউক্লিয়েড আছে সেটার বাইরে আরেকটা, বৃত্তাকার ডিএনএ, ওটাই হচ্ছে প্লাজমিড। তারপর মেসোজোম থাকে। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 আর 3। এরপর দেখো ভাইরাসের ক্ষেত্রে কোনটা সঠিক? অতি আণুবীক্ষণিক, আদিকোষী, এককোষী, আণুবীক্ষণিক। আমরা জানি ভাইরাসকে ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। তাহলে এটা কি বলবো? অতি আণুবীক্ষণিক। আর আণুবীক্ষণিকের মধ্যে কোনটা পড়ে? আণুবীক্ষণিকের মধ্যে পড়ে ব্যাকটেরিয়া। ভাইরাস যেহেতু অতি আণুবীক্ষণিক, এটাকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ছাড়া দেখতে পারবো না, সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না এটাকে। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটা? এখানে আসলে প্যাচ লাগে। দেখো এই যেগুলোর নামের সাথে নাইট্রো আছে না, এরা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এরা কি করে? অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে, বুঝছো? অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে এদেরকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আচ্ছা, আর তোমার ক্লোস্ট্রিডিয়াম, তারপর অ্যাজোটোব্যাক্টার, ব্যাসিলাস, দাঁড়াও আমি খেয়াল করি একটু, এসিপি, আর আছে কি রাইজোবিয়াম। তাহলে সরি, হ্যাঁ এবার খেয়াল পড়ছে, এটা হলো অ্যাজোটোব্যাক্টার। আমি খেলাতাম এসিপি আর, বুঝছো? এসিপি প্রদ্যুমান ছিল না, তাহলে আমরা খেলাতাম এসিপি রাইজোবিয়াম এরকম। তাহলে অ্যাজোটোব্যাক্টার, তারপরে হচ্ছে তোমার সিতে ক্লোস্ট্রিডিয়াম একাই, পিতে হচ্ছে সিউডোমোনাস।
অ্যাজোট্রোব্যাক্টার সিডোমোনাস, আর এটা হলো রাইজোবিয়াম। তাহলে ACPR বা ACP রাইজোবিয়াম। তাহলে এখানে উদাহরণ কি হবে, নাইট্রোজেন সংবন্ধনকারীরা কি করে, বায়ু থেকে নাইট্রোজেন নিয়ে উদ্ভিদকে সাপ্লাই দেয়। তাহলে এটা উদাহরণ হবে ক্লোস্ট্রিডিয়াম। এরপর দেখো উদ্দীপকের জ্বরের কারণ কি। শিক্ষক ক্লাসে একটা প্রকৃত এককোষীয় অণুজীবের কথা বললেন যার আক্রমণে, তাহলে প্রকৃত বলছে কিন্তু ব্যাকটেরিয়া আগেই বাদ, ভাইরাস তো আগেই বাদ, থাকলো কে, ম্যালেরিয়া। হ্যাঁ, যার আক্রমণে মানুষের কাঁপুনি সহ জ্বর আসে এবং লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়। তাহলে জ্বরের কারণ কোনটা, ম্যালেরিয়া আক্রমণ করলে কেন জ্বর হয় এটা বলতে পারবা? দেখো ম্যালেরিয়া পরজীবীর জ্বরের মেইন কারণ হচ্ছে পাইরোজেন নামে একটা কণা তোমার এখানে নিশ্চিত হয়, কই কার থেকে, শ্বেত রক্তকণিকা থেকে। পাইরো মানে হচ্ছে আগুন, যে মানে তৈরি করা, তাহলে ধরে যদি আগুন তৈরি করে কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। সো এখানে উত্তর কি হয়, পাইরোজেন। এখন আর একটু বেসিক কথা বলি, আমাদের শরীরে তাপমাত্রা কি হবে এটা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এই যে ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস থাকে একটু পিছনের দিকে, হাইপোথ্যালামাস কি করে, সিগন্যাল দেয় যে না তোমার শরীরের যাবতীয় কর্মকাণ্ড এমনভাবে করো যাতে তাপমাত্রা এত থাকে। সেটা ফিজিওলজি ভাষায় মেডিকেলে বলা হয় 98.8 ডিগ্রি ফারেনহাইট, 98.8 ফারেনহাইট মানে ডিগ্রি ফারেনহাইট। ওকে, সো পাইরোজেন গিয়ে বলে যে না তো 98 রাখা যাবে না, তুমি 101 করো। তখন কি করবে, শরীরে যত বিক্রিয়া আছে সব এমনভাবে তৈরি হবে, মানে যে দেখা যাবে কি মেটাবলিজম খুবই তাড়াতাড়ি হচ্ছে, বিভাগ তাড়াতাড়ি হচ্ছে, সব কিছু, যার ফলে কি হবে, আমার শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং সেটা হবে 101। তাহলে এই পাইরোজেন যে কি করলো, হাইপোথ্যালামাসে একটা বিভাগীয় পরিবর্তন ঘটায়, যার ফলে শরীরের তাপমাত্রাটা বৃদ্ধি পায়। তাহলে তখন আমাদের কি হয়, জ্বর বলি আমরা সেটাকে। তাহলে ম্যালেরিয়া পরজীবী আক্রমণ করলে জ্বরের কারণ হচ্ছে পাইরোজেন। উদ্দীপকের লোহিত রক্তকণিকা ধ্বংসের কারণ কি? লোহিত রক্তকণিকা ধ্বংসের কারণ হচ্ছে তোমার হিমোলাইসিন অ্যান্টিবডি তৈরি হয় এবং পিলিয়া থেকে কি আসে, লাইসোলেসিথিন, তাই না, পিলিয়া থেকে আসে লাইসোলেসিথিন, আর পরজীবী একটা হিমোলাইসিন অ্যান্টিবডি নিঃসরণ করে, এটা পরজীবী থেকে আসে। সো এই দুইটার কারণে কি হবে, আমাদের লোহিত রক্তকণিকাগুলো ধ্বংস হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো, মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া। আচ্ছা দেখো, যে ব্যাকটেরিয়া 95 মানে 5 যেটা, ওটা কি করতেছে, মাটির উর্বরতা বাড়ায়, মানে যা নাইট্রোজেন সংবন্ধন করে। এখন কেউ যদি নাইট্রোজেনকে সরায় নেয় তখন আমরা কি বলবো, ডিনাইট্রিফিক্যান্স। মাটির উর্বরতা বাড়বে নাকি কমবে, অবশ্যই কমে যাবে। তাহলে ডিনাইট্রিফিক্যান্স কিসের উদাহরণ হবে, ডিনাইট্রিফিক্যান্স নাইট্রোজেনকে বিয়োগ করে দিচ্ছে, এটাকে আমরা বলবো মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া। ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত মানুষের রক্ত স্বল্পতার কারণ কি? রক্ত স্বল্পতার কারণ হচ্ছে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়। ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানবদেহে সংক্রমণ ঘটায়? স্পোরোজয়েড দশা দিয়ে আক্রমণ করে, তাই না। স্পোরোজয়েড কি, হ্যাপ্লয়েড একটা দশা। মিস্টার রহমান জ্বরে আক্রান্ত, মাংসপেশি, মেরুদণ্ড, হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা, শরীরে লালচে র্যাশ, এটা কি? এটা হচ্ছে ডেঙ্গু। সবাই জানো আশা করি, এটা এডিস মশকই দিয়ে হয়। হ্যাঁ, ডেঙ্গু আসলে খুবই ভয়াবহ একটা রোগ, যদি আল্লাহর রহমতে আমার এখনো হয় নাই, তবে আমি অনেক আমার রুমমেট যারা ছিল অনেকে আমি ডেঙ্গু হইতে দেখছি। এমন হয়েছে এইচএসসি পরীক্ষা, তোমাদের সামনে যেমন এইচএসসি পরীক্ষা না, আমার এক রুমমেটের এইচএসসি জাস্ট 2 দিন আগে ডেঙ্গু হয়েছে। তুমি চিন্তা করো, ও ডেঙ্গু নিয়ে মানে হাতে ক্যানুলা পরে ও পরীক্ষা দিতে গেছে, বোর্ড পরীক্ষা, বাংলা পরীক্ষা, ইংলিশ পরীক্ষা, দুইটাই ক্যানুলা পরে দেওয়া লাগছে, এমন একটা অবস্থা। মানে পড়াশোনা তো করতেই পারে নাই। সো এই জন্য আমি তোমাদের যেটা বলি যে তোমরা একদম পরীক্ষা আগের রাতের জন্য জিনিসটা ফেলে রাখবা না। চিন্তা করবা যে এমন হইতে পারে যে পরীক্ষা আগের রাতে আমার কোনো একটা ইমার্জেন্সি হয়ে গেল, যে আমি পড়তেই পারলাম না, যাতে মিনিমাম তোমার পাস করার মতো একটা প্রিপারেশন থাকে বা ভালো করার মতো। আমার ফ্রেন্ড কিন্তু ভালো নাম্বারই পাইছে, বাংলা ইংরেজি দুইটাতেই ওর A+ আসছিল। সো এইরকম একটা প্রিপারেশন রাখতে হবে যে আমি যদি এখন পড়াশোনা নাও করি, মানে এখন পরীক্ষা আগের রাতে আর কি, পরীক্ষা আগে রাতে পড়া নাও পড়ি, তাও যাতে আমি মিনিমাম লিখে আসতে পারি। ওকে, উদ্দীপকের বর্ণিত রোগটার প্রতিকার করণীয় কি? প্রতিকার বলছে, তাহলে প্রতিকারে আমরা কি করতে পারি দেখো, অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া। অ্যাসপিরিন কি করে, অ্যাসপিরিন খেলে রক্তক্ষরণ হবে। ডেঙ্গুতে এমনিই তোমার প্লাটিলেট কমে যায়, রক্তক্ষরণ বেশি হয়, আর যদি অ্যাসপিরিন খাও তাহলে রক্তক্ষরণ হয়, তুমি মরে যেতে পারো, এটা বাদ। দিনের বেলায় মশারি টাঙিয়ে ঘুমানো, হ্যাঁ, আর বাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়া। সো এখানে আসলে প্রশ্নটা একটু ভুল আছে, এটা প্রতিরোধ হবে, বুঝছো, কারণ প্রতিরোধ করতেছি আমরা রোগটা আসার আগেই। তবে উত্তর হবে 2 আর 3, অ্যাসপিরিন কোনোভাবে খাওয়া যাবে না ডেঙ্গু হলে। তারপর উদ্দীপকের 4 নাম্বার চক্রটার নাম কি?
এখানে আসলে প্রশ্নটা একটু অস্পষ্ট, তবে একটু মাথা খাটালে আমরা উত্তর করতে পারবো। সেটার জন্য আমাদের পরের প্রশ্নটা একটু দেখতে হবে, বুঝছো? সেটা কি উদ্দীপকের 5 নাম্বার দশার এ আর বি থেকে উৎপন্ন হয় কি? তাহলে আমরা বুঝতে পারলাম এ আর বি থেকে তোমার গ্যামেট টাইপ কিছু উৎপন্ন হইতে পারে। ওকে, সো এই যে এ আর বি, তাহলে এটা যদি 5 নাম্বার হয়, 4 নাম্বার কি হয়? এটা হবে অথবা এটা হবে 4 নাম্বার। আমি বলছি 4 নাম্বার চক্র। সো চক্র বলতে দেখো এখানে একটাই গোল গোল ঘুরতেছে, তাই না? এইটা, তাহলে আমার এটাকে বুঝাইছে। সো হেপাটিক সাইজোগনি মানে তোমার যকৃতের পর এটা কোথায় চলে আসলো? লোহিত রক্তকণিকায়। তাহলে চক্রটা যেহেতু লোহিত রক্তকণিকার মধ্যে সম্পন্ন হয়েছে, তাহলে আমার এটা কি হবে? 4 নাম্বার চক্রটা এইথোসাইটিক সাইজোগনি। প্রশ্নটা যদি অস্পষ্ট, তবে তোমার যদি একটু মাথা খাটাও পরের প্রশ্নটা সহ মিলায়, তখন তুমি বুঝতে পারবে যে এটা আসলে একটা চক্র বোঝাইছে, সেটা হলো এইথোসাইটিক সাইজোগনি। এরপর দেখো এ আর বি থেকে উৎপন্ন হয় কি? এর ছবি যদি আমরা আঁকি, এর ছবিটা একটু ছোট, কিন্তু নিউক্লিয়াসটা দেখো একটু মাঝখানে আছে, তাই না? আচ্ছা, বি এর কথা যদি দেখো প্রায় একটু আকার সমান বা একটু বড় বলছে, কিন্তু নিউক্লিয়াসটা একটা কোনায়। সো বইতে যদি তুমি ভালো করে খেয়াল করো, যেটা নিউক্লিয়াসটা একটু কোনার দিকে থাকে এবং নিউক্লিয়াসটা তুলনামূলক ছোট, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ম্যাক্রোগ্যামিটোসাইট। ম্যাক্রোগ্যামিটোসাইট মানে স্থিগ্যামিটোসাইট, মাথায় রাখতে পারো। সেখান থেকে তৈরি হবে কি? স্থিগ্যামিট। তাহলে বি থেকে কি তৈরি হয়? বি থেকে তৈরি হবে স্থিগ্যামিট। আচ্ছা, আর এতে দেখো এ নিউক্লিয়াসটা তুলনামূলক বড়, মাঝখানে থাকে। সো এটাকে আমরা বলি মাইক্রোগ্যামিটোসাইট। মাইক্রোগ্যামিটোসাইট থেকে কি হবে? পুংগ্যামিট। তাহলে আমরা ছবি দেখে বুঝবো যে এ হচ্ছে একটা মাইক্রোগ্যামিটোসাইট, আর বি কি? বি হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট। এই প্রশ্নটা একটু ট্রিকি, তবে যদি তোমার মোটামুটি একটু চালাক হইতে পারো, তাহলে তুমি এটা অ্যান্সার করতে পারবা। আমরা নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ? এই যে ডিপ্লোককাস নিউমোনিয়া তোমার দিকে তাকায় আছে, বা এগুলো পোলিও, জলাতঙ্ক, ধানের টুংরো, এগুলো কি ভাইরাস জনিত রোগ। প্লাজমোডিয়াম এ সাদা পাথর বসানো আংটির মতো দেখতে যে দশাটা চক্রে তৈরি হয়, এই যে আংটির মতো, আচ্ছা পাথর বসানো আংটি, হ্যাঁ, তাহলে সেই চক্রে কি হয়? এটা কি বলতো? আংটি যে পাথর বসানো কি? সিগনেট রিং। সিগনেট রিংয়ে কি হয়? তোমার সাইনোসয়েডে প্রচুর পরজীবী অবস্থান করে, তারপর পাইরোজেন ক্ষরণে উদ্দীপনা সৃষ্টি হয়, পরজীবীর শুধুই অযৌন জনন ঘটে। কেউ কি বলতে পারবে এখানে কি হবে? তোমরা একটু চিন্তা করো। দেখো পাথর বসানো আংটি মানে কি? এইথোসাইটিক সাইজোগনি। এইথোসাইটিক সাইজোগনি মানে কোথাও হচ্ছে লোহিত রক্তকণিকায়। তাহলে এখানে সাইনোসয়েডের কথা আসতেছে কেন ভাই? সাইনোসয়েড তো হয় যকৃতের মধ্যে, যকৃতে থাকে, তাহলে এটা হেপাটিক সাইজোগনিতে দেখা যাবে, এইথোসাইটিক সাইজোগনিতে কিন্তু না, বুঝছো? তাহলে এইথোসাইটিক সাইজোগনির শেষে কি হয়? যেহেতু লোহিত রক্তকণিকা ভেঙে যায়, শীত রক্তকণিকা তখন পাইরোজেন নিঃসৃত করে, তাহলে এটা ঠিক আছে। আর পরজীবী কি? সাইজন দশা হয় না? সাইজন কি? একটা অযৌন জনন, তাহলে এখানে পরজীবী শুধু অযৌন জনন হয়। এই দুইটা সঠিক, তাহলে এটা কি? এটা হচ্ছে এইথোসাইটিক সাইজোগনি। তাহলে এইথোসাইটিক সাইজোগনি। নেক্সট দেখো, নিচের কোনটা আরএনএ ভাইরাস? তাহলে আরএনএ ভাইরাস কারা? ওই যে বলছিলাম টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, তাহলে টিটু আসছে। হতেতে হেপাটাইটিস বি বলছে, ওটাও আছে এখানে। ভ্যারিওলা, এটাও কি ডিএনএ ভাইরাস। তাহলে আরএনএ কোনটা? একদম লাস্টেরটা, টিএমভি। টিএমভি হচ্ছে একটা আরএনএ ভাইরাস। নিচে কোন উদ্ভিদটা ম্যালেরিয়া রোগের প্রধান ওষুধ হিসেবে কাজ করে? সিনকোনা গাছের বাকল, তাই না? সিনকোনা উদ্ভিদ। নেক্সট, তোমার নিম্নে কোনটা প্যান্ডেমিক রোগের জন্য দায়ী? আমরা যে নোবেল করোনা ভাইরাস কি করছে? এটা প্যান্ডেমিক তৈরি করছে বিশ্বজুড়ে। তো আমরা এইভাবে খেলাবো, এপিডেমিক, আচ্ছা প্রথম হচ্ছে এন্ডেমিক, এন্ডেমিক, তারপর হলো এপিডেমিক। এন্ডেমিকটা কি? মিডল স্টেজে তোমার সার্স ভাইরাস ছিল, মার্স। আচ্ছা মিডল স্টেজে মার্স, তাহলে এটা খেলাবো মার্স। আর এপিডেমিক, এপিডেমিক হচ্ছে ইবোলা, যেটা একটা বড় অঞ্চল জুড়ে ছড়াবে, এটা ছিল ইবোলা। আর প্যান্ডেমিক, প্যান্ডেমিকটা হচ্ছে একদম বিশ্বের বেশিরভাগ দেশ বা অধিকাংশ দেশ বা অঞ্চল জুড়ে ছড়াবে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। তাহলে এগুলো একটু খেয়াল রাখবা। নেক্সট প্রশ্ন দেখি আমরা, ব্যাকটেরিয়ার অযৌন প্রজনন ঘটে নিচে কোন পদ্ধতিতে?
ব্যাকটেরিয়া অযৌন প্রজনন। আচ্ছা, কনজুগেশনের মাধ্যমে কি হয় আমরা জানি, কনজুগেশনের মাধ্যমে বলা যায় যৌন জনন, আসলে প্রকৃত যৌন জনন না, তবে একটা নালী সৃষ্টি হয় যেটার মধ্যে দিয়ে কী করে, এরা নিজেদের যে তোমার বংশগত পদার্থগুলো আছে এগুলোকে বিনিময় করে। তাহলে একদম ব্যাকটেরিয়ার কি প্লাজমিডটা বিনিময় হতে পারে, অথবা ব্যাকটেরিয়ার যে মেইন তোমার নিউক্লিয়ার বস্তু আছে সেটাও বিনিময় হতে পারে। তাহলে কনজুগেশন বাদ, বাকি থাকলো কে, গনিডিয়া এবং এন্ডোস্পোর, এই দুইটা কি অযৌন জনন ঘটায়। এরপর দেখি দণ্ডাকার ব্যাকটেরিয়ামকে কি বলে। দেখো যদি গোল হয় তাহলে কি বলে, কক্কাস, কমাকৃতি হলে ভাইব্রিও, স্পাইরাল বা সাপের মতো হলে সর্পিল আকার হলে স্পাইরিলাম। তাহলে ব্যাসিলাস বলবো কখন, যখন দণ্ডাকার হবে। এরপর দেখো প্লাজমোডিয়াম ম্যালারি এই সুপ্তাবস্থা কতদিন। দেখো আমি খেয়াল রাখতাম, ফ্যালসিপারাম, যেটা ফ্যালসিপারাম হচ্ছে 15, ফ্যালসিপারাম 15 মানে কি 15, ঠিক আছে। ওভালি 11, এইভাবে খেয়াল রাখতাম, ওভালে 11। তা ভাইভ্যাক্স কি বাই বা ভাইয়া, তাহলে ভাইয়াতে 12, ভাইয়াকে অনেকে বলে ভাইয়া বলে না, ভাইয়া, তাহলে 12 20, বুঝছো, 12 আর 20 এভাবে খেয়াল রাখতাম ভাইভ্যাক্স। আর 18 হচ্ছে ম্যালারি, প্লাজমোডিয়াম ম্যালারি হচ্ছে 18 থেকে 40। ওকে, তারপর নেক্সট দেখো ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটা, আবার ওই যে ফিরছে ওই টাইফয়েড, সালমোনেলা টাইফি। এরপর দেখো উদ্দীপক অণুজীব। এখন বলছে উদ্দীপকের অণুজীবটা কে, উদ্দীপকে পি অণুজীব নাই কি অণুজীব এটা তো বলা হয় নাই, সেখানে আসলে প্রশ্নটা একটু পিন্ডিমিস্ট হতে পারে। তবে আমরা কিন্তু এরকম প্রশ্নটা করে আসলাম, তাই না, ওখানে বলা ছিল যে কি অণুজীব কোনটা, তাহলে কি অণুজীব বললে তোমার হয় ব্যাকটেরিয়া। তারপর নিচে কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ, ব্যাকটেরিয়া দিয়ে কোন রোগটা হয়, ডেঙ্গু ভাইরাস, জন্ডিস হেপাটাইটিস ভাইরাস, চিকনগুনিয়া ভাইরাস। তাহলে মেনিনজাইটিস, এটা কি হয়, নেইসেরিয়া মেনিনজাইটাইটিস। আমার কিন্তু নিজের কথাই বলি, পার্সোনালি আমার মানে ব্যাকটেরিয়া চ্যাপ্টারে, মানে অণুজীব চ্যাপ্টারে যতগুলো রোগ ছিল সবগুলারই এজেন্টের নাম মুখস্থ, মানে কোনটা কি দেওয়া হয় এটা আমি সব মিলাই খেয়াল রাখতাম। মেনিনজাইটিস, নেইসেরিয়া মেনিনজাইটাইটিস, এইভাবে না, মানে রোগের সাথেই তোমার ব্যাকটেরিয়ার নামে মিল থাকবে। এরপর দেখো কি বলছে, উদ্দীপকের আলোকে প্রথম রোগের জীবাণু কোনটা। কৃষিবিদ সেলিম সাহেব ধান গাছের পাতায় লম্বাটে বাদামি জলছাপ দেখতে পান, যা একটা অণুজীব দিয়ে আক্রান্ত। আর যা আমি কি করছে, কিছুদিন যাও দুর্বল বোধ করছে, প্রস্রাব ও চোখ হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বলছে যে প্রথম যে রোগ এটা জীবাণু কোনটা, তাহলে পাতায় যদি লম্বাটে বাদামি জলছাপ দেখতে পাওয়া যায় এটাকে আমরা কি বলবো। এখন বড় কথা দেখো, এখানে তোমার একটা নাম আছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ট্রাইটিসি, খেয়াল রাখবা ট্রাইটিসি মানে ট্রাইটিকাম অ্যাস্টিভাম বা গমের বৈজ্ঞানিক নাম থেকে আসছে। তাহলে এটা কি করে, গমকে আক্রমণ করে, এই ব্যাকটেরিয়াটা গমকে আক্রমণ করে। জ্যান্থোনোমাস ওরাইজা সেটিভা থেকে আসছে, তাহলে এটা কি করে, ধানকে আক্রমণ করে। ব্যাসিলাস অ্যানথ্রাসিস, যেটা করে অ্যানথ্রাক্স রোগ করে, বুঝছো, এটা দেখবো ভেড়ার অ্যানথ্রাক্স করে আর কি। আর কলস্ট্রিয়াম টিটানি, এটা কি করে, টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগ করে। সবসময় আমরা বুঝতে পারতেছি এটা কি দিয়ে হয়েছে, জ্যান্থোনোমাস ওরাইজি দিয়ে হয়েছে, ধানে ব্লাইট রোগ। এরপর জামিলের রোগটা কি, জন্ডিস ছিল, তাই না। জন্ডিসের জন্য কি করতে হয়, পূর্ণ বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি টাটকা ফলে রস গ্রহণ করতে হবে। আর ভ্যাকসিনই কি এটা প্রতিরোধের একমাত্র উপায় কিনা, আমরা যদি প্রতিরোধ করতে চাই ভ্যাকসিন গ্রহণ করলে আসলে প্রতিরোধ হবে। হেপাটাইটিস ভ্যাকসিন আমাদের ঢাকা মেডিকেলে, বুঝছো, সন্ধানী থেকে আসলে ফ্রিতে দেওয়া হয়েছে। সো আমি ছোটোবেলায় একবার হেপাটাইটিস ভ্যাকসিন নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি টেস্ট করে দেখি যে আমার একদম লেভেল 0 হয়ে গেছে, মানে ভ্যাকসিনটা শরীরে কার্যকরী নেই। সো পরবর্তীতে আবার নিলাম, আবার হেপাটাইটিস ভ্যাকসিন আমি যেই দিন নিছি ওই দিন আমার হালকা সর্দি জ্বর ছিল। এই হালকা জ্বর থেকে ভ্যাকসিন নেওয়ার পর আমি 2 দিন জ্বরে বিছানা থেকে উঠতে পারিনি, বুঝছো, এত পরিমাণে জ্বর। সো এটা আগেই মাথায় জানা রাখলাম যে তোমার যদি হালকা সর্দি কাশি বা জ্বর থাকে ওই দিন ভ্যাকসিন না নেওয়াটাই বেটার। সো আমাদের সঠিক উত্তর হবে 3টাই এখানে। যদি প্রতিরোধ করতে চাই ভ্যাকসিনটাই হলো একমাত্র উপায়। আর তুমি একটু সাবধান থাকতে পারো কি, বাইরে পানি খাবা না। তারপর যেহেতু এ আর ই এগুলো পানির মাধ্যমে ছড়ায়, হেপাটাইটিস এ এবং ই কি হয়, পানির মাধ্যমে ছড়ায়, এবং বিসি এগুলো কার মাধ্যমে ছড়াচ্ছে, বিসিডি রক্তের মাধ্যমে। ডেঙ্গু রোগের লক্ষণ কি, চোখের সাদা অংশ হলুদ হওয়া না, এটা তো জন্ডিসের লক্ষণ। চামড়ায় ছোট লাল ফুসকুড়ি দেখা যায়, সমগ্র শরীরে ব্যথা অনুভব হয়। 2 3। নেক্সট, নিচের কোনটা ম্যালেরিয়া পরজীবীর এইথোসাইটিক সাইজোগনির সাথে সংশ্লিষ্ট। তাহলে ম্যালেরিয়া পরজীবী এইথোসাইটিক সাইজোগনিতে কি দেখা যায়, স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, ট্রোফোজয়েড।
তাহলে বলো তো এখানে কি তোমাদের আগেই বলছিলাম টফির রিং আমি সাইমেরাজের গ্যামিট দরকার নাই, তাহলে টফির মানে কি এখানে হবে ট্রফোজয়েড। এরপর দেখো ই পর্যায়ে, তারপর এইচ ধাপ, তারপর এফ পর্যায়ে। এখন কথা হলো জি পর্যায়টা কোথায়, ই এফ, এখানে আসলে এটা তোমার জি পর্যায়ে হবে না, বুঝছো, এটা হবে ই পর্যায়ে। আচ্ছা, ই পর্যায়ে এইচ ধাপের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা, আমাদের খেয়াল রাখতে হবে এখানে একটা রিং এর মতো গঠন দেখতেছি আমরা, তাই না? তাহলে এটা হচ্ছে সিগনেট রিং, তাহলে টফির রিং আমি সাইমেরাজের গ্যামেট দরকার নাই। তাহলে সিগনেট রিং এর পরে কি আসে, আমি, আমি মানে কি অ্যামিবয়েড ট্রফোজয়েড থাকে। অ্যামিবয়েড ট্রফোজয়েডে কি হয়, সাপনাস দানা দেখা যায়, তাই না? ওখানে যে ধরো লোহিত রক্তকণিকা আছে, ওটা গায়ে আমরা সাইটোপ্লাজমে বিভিন্ন দানা দেখতে পাবো, এটাকে বলা হয় সাপনাস দানা। এবং পরজীবীটা কি হবে, ক্ষণপদ আকৃতি ধারণ করবে। তাহলে এটার মধ্যে পরজীবীটার বিভিন্ন ক্ষণপদ আকৃতি, যে র্যান্ডমলি বিভিন্ন দিকে অধিক্ষেপ টাইপ দেখা যাবে, তাহলে এটা ক্ষণপদ আকৃতি ধারণ করে। আর তারপরে ফেজে গিয়ে তোমার বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হয়। তাহলে আমাদের সাপনাস দানা এবং ক্ষণপদ ধারণ করে, এটা কি, এটা হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েডের বৈশিষ্ট্য। সো সঠিক উত্তর হবে 1 আর 2। 3 নাম্বার যেটা, এটা হবে সাইজন্ট, অর্থাৎ অ্যামিবয়েড ট্রফোজয়েডের পরে যে ধাপটা আছে সেটার বৈশিষ্ট্য। তাহলে এই ধাপ বলতে আমরা কি বুঝবো এখানে, অ্যামিবয়েড ট্রফোজয়েড। যদি বলা যায় ভাই কীভাবে বুঝলেন, একটা কথা হচ্ছে ওই যে টেকনিক দিয়ে, একটা হলো রিং এর পরের ধাপটা অ্যামিবয়েড ট্রফোজয়েড, আবার এই যে দুটো অপশন, এই দুটো অপশন অ্যামিবয়েড ট্রফোজয়েডের মধ্যে পড়ে, এই জন্য। নেক্সট, এরপর দেখো উদ্দীপকের ই আর এফ পর্যায়ের ক্ষেত্রে কোনটা সঠিক। ই পর্যায়ে কি মশকির দেহে হয় না, মানুষের লোহিত রক্তকণিকায় হয়। এফ পর্যায়ে কি এখানে ধরো তোমার গ্যামিটোগনি, তাই না? এ পর্যায়ে কি হিমোজয়েন উৎপন্ন হয় না, এটা ই পর্যায়ে হবে। ই পর্যায়ে গ্যামেট সৃষ্টি হয় না, ই পর্যায়ে গ্যামেট সৃষ্টি হয় না। লাস্ট প্রশ্ন হচ্ছে ই পর্যায়ে তো হচ্ছে তোমার এরিথ্রোসাইট, এখানে তো গ্যামেট হবে না, গ্যামিটোসাইট হয়, গ্যামেট না কিন্তু গ্যামিটোসাইট হবে। আর ডি, এ পর্যায়ে কোনো পূর্ববর্তী ঘটে না। হ্যাঁ, আমরা জানি গ্যামিটোগনি একবারই হচ্ছে, তাই না? একেবারে গ্যামিটোসাইট থেকে গ্যামিটগুলো হচ্ছে, বা তারপর নিষেক হয়, এটা তো রিপিট হয় না যে আবার নিষেক থেকে আবার একেবারে তো গ্যামিট তৈরি হবে না। সো গ্যামিট থেকে নিষেক হবে, এটার কোনো পুনরাবৃত্তি হয় না। সঠিক উত্তর হচ্ছে আমাদের 4 নাম্বার। এরপর দেখো নিচে কোনটাকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস বলা হয়। আমি তোমাদের বলছিলাম না, ভেরি অন মানে কি একদম সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, সেটা সংক্রমণ করতে পারবে। সো উত্তর হবে কি ভেরি অন। আচ্ছা, এরপর দেখো ব্যাকটেরিয়াতে পিলিও প্রধান কাজ কি, মানে পিলির প্রধান কাজ কি। আমরা জানি ফ্লাজেলা কাজ হচ্ছে চলনে অংশগ্রহণ করা, পিলি কাজ হলো পোষকের সাথে যুক্ত করা, এন্ডোস্পোরের কাজ হলো প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করা, মেসোজোম কি করে, কোষ বিভাজন হয়ে সহায়তা করে। তাহলে কাজগুলো লিখে দিই, মেসোজোম কোষ বিভাজনে সহায়তা করে, চলনে সহায়তা করে কি ফ্লাজেলা, পোষকের সাথে সংযুক্ত করে পিলি, আর প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে এন্ডোস্পোর। এরপর নেক্সট প্রশ্ন, নিচে কোনটা দণ্ডাকৃতি ভাইরাস। তো দণ্ডাকৃতি ভাইরাস বললে আমি একটা জিনিস খেয়াল রাখতাম, যে ধরো এটিএম মেশিন যারা পাহারা দেয় তাদের হাতে একটা করে লাঠি থাকে না, বা একটা দণ্ড থাকে। সো আমি এটিএম দিয়েই খেয়াল রাখতাম। এতে হলো আলফা আলফা মোজাইক ভাইরাস, এটা হলো আলফা আলফা মোজাইক ভাইরাস। টিতে টিএমবি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস। এম তো হচ্ছে মাউস ভাইরাস। এটা কি দণ্ডাকৃতি ভাইরাস। তাহলে এখানে উত্তর হবে টিএমভি। আর এটার মধ্যে টি2, টিতে খেলা আবার ট্যাডপোল বা ব্যাঙ্গাচি আকৃতির, তাহলে টি2 ফার্স্ট হচ্ছে ব্যাঙ্গাচি আকৃতির। এইচআইভি এটা হচ্ছে গোল, ঠিক আছে, এইচআইভি হচ্ছে গোল। আর ভ্যাকসিনিয়া হচ্ছে কিউ আকৃতির। নিচে কোনটা ম্যালেরিয়া জীবন হ্যাপ্লয়েড দশা। তাহলে ডিপ্লয়েড দশা কোনগুলো, জাইগোট, ওকিনেট, ওসিস্ট। এর বাইরে যেটা আছে স্পোরোজয়েড, এটা কি হবে হ্যাপ্লয়েড দশা। পিআরএসভি পাপায়া রিং স্পট ভাইরাস এর প্রকৃত বাহক কোনটা, পাপায়া রিং স্পট ভাইরাস। এটা কি দেওয়া হয় বলো তো, অ্যাফিড দেওয়া হয় না, মেলানাফিড, পিস অ্যাফিড। তাহলে এটার বাহক হচ্ছে অ্যাফিড। এরপর দেখা যাক কি আছে, কোয়ার্টান ম্যালেরিয়ার পরজীবী কোনটা। কোয়ার্টার মানে বুঝো তোমরা, কোয়ার্টান কি দেখো, কোয়ার্টান মানে হচ্ছে 4 নাম্বার দিনে আসবে। ধরো আজকে হচ্ছে আমার শুক্রবার, তাহলে আমার জ্বর কবে আসবে না, আমার জ্বর শনিবার আসবে না, রবিবার আসবে না, সোমবারও আসবে না। 4 নাম্বার দিন অর্থাৎ মঙ্গলবার আসবে। আর যদি 3 নাম্বার দিন অর্থাৎ সোমবারে আসে, তখন আমরা বলি সেটাকে টার্সিয়ান ম্যালেরিয়া। টার্সিয়ান ম্যালেরিয়া দুইটা ভাগ, একটা হলো বিনাইন আর এটা হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এটা তো ম্যালিগন্যান্ট হচ্ছে ফ্যালসিপারাম।
তাও বিনাইন টার্সিয়ান আর একটা হচ্ছে মাইল্ড টার্সিয়ান। ওকে, বিনাইনটা হচ্ছে ভাইভ্যাক্স, ওটা আমাদের পরে। আমাদের মেইন কথা হচ্ছে টার্সিয়ান কার, টার্সিয়ান হলো ভাইভ্যাক্স আছে, ওভালি আছে, এই দুটাকে বলা হয় টার্সিয়ান। এর মধ্যে বিনাইন টার্সিয়ান হচ্ছে ভাইভ্যাক্স আর মাইল্ড টার্সিয়ান ওভালি। এখন ম্যালারি এটা হচ্ছে কোয়ার্টান ম্যালেরিয়া। কোয়ার্টান কেন? 4 দিন পর আসে। কোয়ার্টান মানে কি ভাইয়া? 4 দিন পর আসে। আর 4 দিন পর যদি আসে, মাঝখানে গ্যাপ কয় দিনের? 3 দিনের গ্যাপ। 3 দিনের গ্যাপ মানে কি? 72 ঘন্টা পর, মানে 4 দিনের দিন আসে আর কি, পর না, 4 দিনে আসে, 4 দিনে আবার আসে, 4 নাম্বার দিনে, 4 নাম্বার দিনে আবার আসে, আর 3 দিন পর। তাহলে মানে ধরো যেহেতু মঙ্গলবার আসছে, মাঝখানে কি শনি রবি সোম, 3 দিনে গ্যাপ, 3 দিন মানে কি 72 ঘন্টা। সো এই জন্য দেখবা প্লাজমোডিয়াম ম্যালারিতে বলা যেটা 72 ঘন্টা পর পর আসে, জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর আসে। আর যেগুলো টার্সিয়ান, টার্সিয়ান মানে কি সোমবার জ্বর আসছে, তাহলে মাঝখানে গ্যাপ কি শনি আর রবিবার, 2 দিন, 2 দিন কত ঘন্টা? 48 ঘন্টা। এই জন্য ভাইভাক্স আর ওভালি এগুলোতে কি 48 ঘন্টার গ্যাপ থাকে। এরপর দেখো ম্যালেরিয়া পরজীবী ডিপ্লয়েড পশ্চাৎকর্মগুলো, এগুলো তো বারবার আসতেছে, ওকিনেট এবং ওসিস্ট। নিচে কোন রোগের জীবাণু আদিকোষী? আদিকোষী মানে কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কোনটা হবে এখানে? এই যে নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনি। ইনফ্লুয়েঞ্জা তো ভাইরাস দিয়ে হয়, তাই না? ফ্লু ভাইরাস দিয়ে। জলাতঙ্ক হচ্ছে হামরুবেলা, জলাতঙ্ক র্যাবিস ভাইরাস। হ্যাঁ। এরপর প্লাজমোডিয়ামের কোন দশা হতে গ্যামেটোসাইট তৈরি হয়? আমরা জানি প্লাজমোডিয়ামের মেরোজয়েড থেকে আমাদের কি হবে? গ্যামেটোসাইট তৈরি হবে। নেক্সট দেখো নিচে কোনটা আরএনএ ভাইরাস? তাহলে নিচে কোনটা আরএনএ ভাইরাস? টিপুর ভাই টিটু, ভ্যানিলা হতে ফ্রান্সেল, তাহলে টিটু আছে, ভ্যানিলাতে ভ্যারিওলা, আর ভাইতে ভ্যাকসিনিয়া, তাহলে বাদ যাচ্ছে কি? টিএমভি। টিএমভি হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস। নিচে কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ? ভাইবের কলেরি দিয়ে কি হয়? কলেরা হয়। পেঁপের রিং স্পট রোগের জীবাণু কোনটা? পেঁপের রিং স্পট রোগের জীবাণু একটা ভাইরাস, পাপায়া রিং স্পট ভাইরাস। হ্যাঁ। এটা কি করে? ডিএনএ বহন করে, দণ্ডাকৃতির, ফ্লাভিভাইরাইডি গোত্রের অন্তর্গত, মশা দ্বারা বাহিত হয়। তাহলে এখানে দেখো এই যে রিং স্পট, সবাইকে বলছে ডিএনএ বহন করে কিনা। আমরা কি ডিএনএ ভাইরাসের মধ্যে একটা নাম পড়ছি? পড়ি নাই। সো ডিএনএ মধ্যে আমি ফুলকপি মোজাইক ভাইরাস পড়ছি। পেঁপের রিং স্পট ভাইরাস কি? একটা আরএনএ ভাইরাস। ফুলকপি বাদে যেগুলো আছে উদ্ভিদ ভাইরাস, সেগুলো বেশিরভাগই আরএনএ ভাইরাস। এটা কি দিয়ে বাহিত হয়? মশা না, এটা অ্যাফিড দিয়ে বাহিত হবে। অ্যাফিড, জাপ পোকা, সাদামাছি, এগুলোকে দিয়ে। এটা দণ্ডাকৃতির। হ্যাঁ, বইতে বলা আছে এটা হলো কিছুটা দণ্ডাকৃতির ভাইরাস। এটা কিন্তু অ্যাফিড, ফ ড, অ্যাফিড। আর এটা কি ফ্লাভিভাইরাইডি গোত্রের অন্তর্গত? না, এটা হবে পার্ভোভাইরাইডি গোত্রের অন্তর্গত। ওকে, তাহলে সঠিক উত্তর কি? দণ্ডাকৃতির। ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত দশাকে কি বলে? সাইজন বলে, তাই না? একটা সেল থাকবে, এখানকার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে ম্যালেরিয়া জীবাণুর, তাহলে এটাকে বলা হয় সাইজন্ট। আর সাইজন্ট থাকে দেখেই বলা হয় সাইজোগনি। উদ্দীপকের চিত্রটা কোন প্রকার ভাইরাস? তাহলে এটা কি? টিটুফাস না? মাথা থাকে, লেজ থাকে, টিটুফাস। উদ্দীপক চিত্রের বৈশিষ্ট্য কি? এটা অকোষীয় আণুবীক্ষণ, যেহেতু এটা ভাইরাস তাহলে অকোষীয়। তারপর অতি আণুবীক্ষণিক হবে, 150টা জিন থাকে, লেজের অভ্যন্তরে ডিএনএ থাকে না। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখানে উত্তর দেখো, এখানে বলছে অকোষীয়, ঠিক আছে, কিন্তু এটা কি আণুবীক্ষণিক হবে? না, আণুবীক্ষণিক বলে ভুল হবে, এটা হবে অতি আণুবীক্ষণিক। সো সঠিক উত্তর হচ্ছে একদম যেটা সঠিক 2 আর 3। এখানে 150টা জিন থাকে এবং লেজের অভ্যন্তরে কোনো ডিএনএ নাই, ডিএনএ থাকে মাথার মধ্যে। এইথোসাইটিক সাইজোগনিতে কোন ধাপটা ক্ষণস্থায়ী? এইথোসাইটিক সাইজোগনি কোন ধাপটা ক্ষণস্থায়ী? একদম প্রথমে যেটা আছে ট্রোপোজয়েড, এটাই হচ্ছে টেম্পোরারি বা ক্ষণস্থায়ী। আমি এভাবে খেয়াল রাখতাম। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া দিয়ে কোনটা হচ্ছে? তোমাদের বলছিলাম না মাইল্ড খেলা বা ওভালি, মাইল্ড ওভালি বিনান ব, মানে তুমি যে ভাইভাক্সে বাই খেলা রাখো তাইলে অনেক কিছু খেলা খাওয়া যায়। বাই মানে বতে 12 20, 12 থেকে 20 দিন হচ্ছে এটা সুপ্তিকাল। আর বাইতে কি? বতে বিনাইন। তাহলে আমি এভাবে খেলাতাম ভাইভ্যাক্সটাকে বাইভ্যাক্স বা বাই খেলা রাখো, বাই। তাহলে বতে বিনাইন টার্সিয়ান হয়, আবার 12 থেকে 20 দিন হচ্ছে এটার সুপ্তিকাল। তাহলে ম্যালারিকে কি বলে? আমরা কোয়ার্টান ম্যালেরিয়া বলি, তাই না? এটাকে বলা হচ্ছে কোয়ার্টান। কোয়ার্টান কেন? 4 নাম্বার দিনে আসে বা 72 ঘন্টা পর পর আসে। ওভালিটাকে বলা হয় মাইল্ড টার্সিয়ান।
এটাও 3 দিনে দিনে আসবে, কিন্তু এটা একটু মাইল্ড টার্সিয়ান। আর ম্যালিগন্যান্ট কোনটা? ফ্যালসিপারামটা হচ্ছে ম্যালিগন্যান্ট। এরপর নেক্সট প্রশ্ন দেখো, নিচে কোনটা হতে জন্ডিস রোগের টিকা তৈরি হয়? রোগের টিকা, তাহলে জন্ডিসের টিকা আমরা কই থেকে তৈরি করি? জন্ডিস কি একটা ভাইরাস জনিত রোগ, তাহলে সেটার টিকা ভাইরাস থেকেই তৈরি হবে। আমি খেয়াল রাখতাম টিকা কাদের তৈরি হয়? জনে জনে পাশে বসে টিকা পাই। জনে জনে পাশে বসে টিকা পাই, তাহলে কি কি উদাহরণ আমরা এটি দেখে রাখবো? প্রথম হচ্ছে জন্ডিস, ভাইরাস থেকে তৈরি টিকা, বুঝছো? জন্ডিস, জলাতঙ্ক, পাশে তো হচ্ছে প্লেগ, টিকাতে বসে হলো বসন্ত, টিকা তো টিকা, তাহলে ভাইরাস থেকে তৈরি টিকা। আর পাইতে হচ্ছে পোলিও। তাহলে জনে জনে পাশে বসে টিকা পাই। নেক্সট, রবিনের রোগ, কয়েকদিন ধরে মাথা ব্যথা, অল্প জ্বর, সমস্ত শরীর হলুদ, প্রস্রাব সরিষার তেলের ন্যায়, তার মানে ওটাও হলুদ একটু। আর শিমুলে তীব্র মাথা ব্যথা, খুব জ্বর, মাংসপেশি ও হাড়ে প্রচন্ড ব্যথা, রক্তক্ষরণ। তাহলে কোনটা কি? হলুদ বললেই আমরা কি ভাবো? জন্ডিস। তাহলে রবিনের রোগের নাম কি? হেপাটাইটিস বলতে পারি আমরা, জন্ডিস না বললেও হেপাটাইটিস, অর্থাৎ যকৃতের একটা প্রদাহ, তাই না? এরপর দেখি শিমুলের রোগের ক্ষেত্রে, রোগটা ভাইরাস ঘটিত, হ্যাঁ, যেহেতু ডেঙ্গু। রোগটা কি হেপাটাইটিস? না, এটার বাহক হচ্ছে এডিস মশকি, ঠিক আছে। এরপর দেখো, চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? চা, কফি, তামাক, তাহলে এটা মেগা ইন্ডাস্ট্রি, আমি এরকম খেলাতাম। চা, কফি, তামাক হচ্ছে মেগা ইন্ডাস্ট্রি, তাই না? তাহলে এটা কি হয়? মেগাথেরিয়াম, ব্যাসিলাস মেগাথেরিয়াম। আর ল্যাকটিস, ল্যাকটিসাস দেবা যে তোমার দুধের মধ্যে ব্যবহৃত হয়, ব্যাসিলাস ল্যাকটিস। তারপরে বর্ডোটেলা পার্টুসিস, বর্ডোটেলা পার্টুসিস আসলে একটা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। আমি যেটা খেয়াল রাখতাম যে পাস্তুরে গলা ফুলে গেছে, এইভাবে খেয়াল রাখতাম, বুঝছো? আমি কিন্তু দেখো, আমি বইয়ের রিভিশন দিয়ে দেখিও না, আমার মাথায় যেটা আছে সেটা দিয়ে বলতেছি। পার্টুসিস মানে হলো পাস্তুরে গলা ফুলে গেছে, তাহলে গলা ফেলা রোগের ইয়াতে তোমার, আচ্ছা সরি, ওটা পাস্তুরেলা মাল্টিকয়টা। তাহলে বর্ডোটেলা পার্টুসিস এটা কোথায় ইউজ হয়? এটা খেয়াল পড়তেছে না, আচ্ছা, এটা অত ইম্পর্টেন্ট না। আর ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে তোমার বিটি বেগুন, বিটি তুলা পড়ছো না? তাহলে রোগমুক্ত উদ্ভিদের চাষ বা জাত তৈরিতে ব্যবহৃত হয়, যেটা পতঙ্গরোধী। যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে তাদের আমরা কি বলি? দেখো, প্রতিরোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্ট, বুঝছো? তাহলে যেই প্লাজমিডটা রেজিস্ট করতে পারে, বাধা দিতে পারে, এটা হলো আর প্লাজমিড। আর যেটা ফার্টিলাইজেশনে হেল্প করে, জননে হেল্প করে, তাহলে ফার্টিলাইজেশন প্লাজমিড বা এ প্লাজমিড। আর যেটা মানে ভাইবে কলেরা জাতীয় ব্যাকটেরিয়াকে প্রিভেন্ট করতে পারে, তাদেরকে বলা হয় কোল প্লাজমিড। নাম মনে রেখে, মানে নাম জেনে কাজ মাথায় রাখবা। কোল মানে কি? ভাইবে কলেরাকে বাধা দেয়, ঠিক আছে? কোলসিসিন অ্যান্টিবায়োটিক বাধা দেয় মনে হয়, যতদূর মনে পড়ে, হ্যাঁ। আর মানে হলো রেজিস্ট্যান্ট, তাহলে এটা কি করে? বাধা দেয়, মানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে। আর এফটা হলো ফার্টিলাইজেশন করে। এরপর আসি, কোন ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ থাকে? আমরা জানি আরএনএ নরমালি এক সূত্রক হয়, আমরা তো ডিএনএ ভাইরাসগুলো খেয়াল রাখছি, তাই না? আর খেয়াল রাখছি হয়তো কোলিফাজের মধ্যে এক সূত্রক ডিএনএ থাকে। কথা হচ্ছে দ্বিসূত্রক আরএনএ কার মধ্যে থাকে? এটা হচ্ছে ধানের বামন রোগের ভাইরাস বা রিও ভাইরাস। তাহলে এটা কি বলে? বামন রোগ। কার? ধানের বামন রোগ। তাহলে এই ভাইরাসটা হচ্ছে রিও ভাইরাস, এটা কি দ্বিসূত্রক আরএনএ থাকবে। নিম্নে কোনটা গোলাকার ভাইরাস? গোলাকার আমি এভাবে খেয়াল রাখতাম, DPHD, ডিতে হচ্ছে তোমার টিআইভি, টিএমভি তো দণ্ডাকার, পিতে হলো পোলিও, এইচতে হচ্ছে এইচআইভি, ডিতে ডেঙ্গু। এখানে কোনটা আছে? এইচআইভি আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এইচআইভি। ইবোলাটাকে আমি খেয়াল রাখতাম ইবলিস দিয়ে, তাহলে ইবলিস এটা হচ্ছে শতে সূত্রাকার, ইবোলা ইবলিস শতে সূত্রাকার, তাহলে ইবোলা হচ্ছে সূত্রাকার ভাইরাস। এরপর টিএমভি তো বলছিলাম দণ্ড, আর টিটুফাস মানে ট্যাডপোল, তাহলে এটা কি? ট্যাডপোল বা ব্যাঙ্গাচি আকৃতির। তারপর এই যে ব্যাকটেরিয়া বা দেওয়া আছে, তার উদ্দীপকে এক্স চিহ্নিত অংশের নাম কি? এখন দেখো, একদম কোষ প্রাচীরের সাথে যেটা লেগে আছে এক্স চিহ্নিত অংশ, আমরা এটা কি বলি বলতো?
এটাকে বলা হচ্ছে মেসোজোম, তাই না? একদম কোষপ্রাচীরের সাথে লেগে থাকে, এটাকে বলা হয় মেসোজোম। নেক্সট দেখো, কি রে ভাই চেঞ্জ হয় না কেন? উদ্দীপকের ওয়াই চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য। ওয়াই কি ছিল? ওয়াই হচ্ছে আমাদের প্লাজমিড, গোল করে যেটা কি হয়, প্লাজমিড আমাদের স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, জিন প্রকৌশলে ব্যবহৃত হয় এবং স্বল্প সংখ্যক জিন থাকে। সো সঠিক উত্তর 1, 2, 3। পেঁপের রিং স্পট রোগের লক্ষণ কি? বোটায় পানি ভেজা সবুজ দাগ দেখা যায়, পেঁপে মিষ্টতা হ্রাস পায়, এটা মিষ্টতা হবে। তারপর ফলের আকার ছোট হয়। এখানে আসলে মনে হয় এটা প্রিন্টিং মিস্টেক আছে, ফলের আকার ছোট নাকি বড় লিখছে, এটা হচ্ছে বড়। আচ্ছা র আছে, তাহলে বড় হইতে পারে, ফলের আকার বড় হয়। তবে এটা তাহলে ভুল অপশন, বুঝছো? কারণ আমরা জানি সবুজ দাগ দেখা যাবে, ঠিক আছে, মিষ্টতা হ্রাস পাবে, মিষ্টি হ্রাস পাবে, কিন্তু আকার কি হবে? ফলের আকার ছোট হবে, বড় হবে না। ফলের আকার কি হয় এখানে? ছোট হয়। তো সঠিক উত্তর হচ্ছে আমার 1 আর 2। নেক্সট, পেঁপের রিং স্পট রোগের জীবাণুর সাথে নিচের কোন জীবাণু সাদৃশ্যপূর্ণ? রিং স্পট জীবাণু কি? এটা হচ্ছে একটা ভাইরাস। তাহলে কলেরা কি? ব্যাকটেরিয়া দিয়ে। ডেঙ্গু জ্বর ভাইরাস দিয়ে। ম্যালেরিয়া প্রোটোজোয়া দিয়ে। ধানে ব্লাইট রোগ আবার ব্যাকটেরিয়া দিয়ে। তাহলে এটা কি হবে? ডেঙ্গু জ্বর হবে, কারণ কি এটা ভাইরাস দিয়ে হচ্ছে তাই। এরপর দেখো, উদ্দীপকের জীবাণুটা কোন রোগের জন্য দায়ী? এটাই কমা কেতে, তাই না? তাহলে তো কলেরা, ভাইব্রো কলেরি। ম্যালেরিয়া জীবাণু যৌন জরনে সচল এবং লম্বাকৃতি জাইগোটের নাম কি? তাহলে জাইগোটটা যখন সচল হবে তখন আমরা সেটা কি বলি? জাইগোট সচল হয় কিসের মতো হয় জানো? কীটের মতো হয়, তখন আমরা সেটাকে বলি ওকিনেট। তাহলে যেটা কীটের মতো সচল, এটাকে আমরা লম্বাকৃতি, এটাকে বলা হয় ওকিনেট, সচল কীটের মতো তাই। তারপর টিটু ভাইরাসের ডিএনএতে মোট কয়টা জিন থাকে? 150টা জিন থাকে, তাই না? আমরা একটু আগে পড়ে আসছি। নিচে কোনটা ডিএনএ ভাইরাস? টিপুর ভাই টিটু, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, তাহলে টিটু ফার্স্ট হবে। টেকনিক মাথায় রাখার উপায় এটাই যে তুমি একদম 100% শিওর থাকবা যে উত্তর এটাই হবে, এর বাইরে পসিবলই না। সাহায্যুর পেঁপে খেতে কাণ্ড পাতার বোটা ফলে পানিসিক্ত সবুজ দাগ দেখা যায়, কার মধ্যে? পেঁপে। পেঁপের মধ্যে হলে সেটা হবে ভাইরাস। আর ধানের কথা যদি থাকে অনুজীব থেকে, তখন সেটা কি হচ্ছে? ধানের ব্রাইট রোগ বললে আমরা সেটাকে বলবো ব্যাকটেরিয়া। তবে সাবধান, ধানে কিন্তু আরেকটা রোগ আছে, এটা ছত্রাক দিয়ে হয় আবার, বাদামি দাগ রোগ। এরপর দেখো, ভাইরাসের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? ডিএনএ আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে না, যে কোনো একটা থাকবে, এইটাই তো ভুল। দৈহিক বৃদ্ধি নেই, পরিবেশ উদ্দীপনা সাড়া দেয় না, হ্যাঁ ক্লাসিত করা যায়। তাহলে ডিএনএ আরএনএর মধ্যে কি থাকবে? যে কোনো এক প্রকার, উভয় না, এক প্রকার থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। নিচে কোন অণুজীবের কারণে উদ্দীপকের সারের অভাব পূরণ হবে? ইউরিয়া সার দিছে, তাই না? তাহলে কোনটা দিলে ইউরিয়া না দিলেও হবে? কারণ নাইট্রোজেন সম্বন্ধনকারী। নাইট্রোজেন সম্বন্ধন করে কারা? এখন এখানে একটা ঝামেলা আছে। বই অনুযায়ী রাইজোবিয়াম এবং ক্লস্ট্রিডিয়াম দুইটাই ব্যবহৃত হয়, ঠিক আছে? রাইজোবিয়াম ক্লস্ট্রিডিয়াম দুইটাই হয়, কিন্তু রাইজোবিয়াম হচ্ছে শুধুমাত্র সিম জাতীয় উদ্ভিদের ইয়াতে থাকে, ধানের মধ্যে কিন্তু থাকে না। এটা আমার খেয়াল রাখো, আমি তোমাদের বলছিলাম না এসিপি রাইজোবিয়াম, এতে অ্যাজোটোব্যাক্টার, সিতে ক্লোস্ট্রিডিয়াম, পিতে সিউডোমোনাস। তো এখন রাইজোবিয়ামও তুমি দেখাইতে পারো, কিন্তু রাইজোবিয়াম থাকে হচ্ছে কার মধ্যে? সিম জাতীয় উদ্ভিদের নডিউলের মধ্যে থাকে, লিগুম যা বলা হয়। তাহলে এখানে আমরা রাইজোবিয়াম দেখাবো না। ধানের মধ্যে কোনটা কাজ করবে? এখানে ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া হেল্প করবে। তাহলে এটা একটু খেয়াল রাখবো আমরা, যে উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম। তারপর উল্লিখিত প্রকার অণুজীবী মানে ব্যাকটেরিয়ার প্রজননের প্রধান ও দ্রুততার উপায় কোনটা? ব্যাকটেরিয়া কি হয় মেইনলি তাড়াতাড়ি করে? দ্বিবিভাজনের মাধ্যমে, তাই না? দ্বিবিভাজনের মাধ্যমে। আচ্ছা, দ্বিবিভাজন আর অ্যামাইটোসিস কি একই? অনেকে বলে যে একই। দ্বিবিভাজন আর অ্যামাইটোসিস কিন্তু একই না। অ্যামাইটোসিসে কি হয়? ধরো তোমার ছবি একই, এটা একটা কোষ ছিল, এটা একটা নিউক্লিয়াস ছিল, অ্যামাইটোসিস দুই দিক থেকে ভাগ হয়ে যায়, তাই না? ডিএর ভাগ হয়ে যায়, এখানে কোনো রেপ্লিকেশনের ঝামেলা নেই। এই থেকে খাস সৃষ্টি হলো, এই থেকে খাস সৃষ্টি হলো, পরবর্তীতে দুই ভাগে দুইটা সেল তৈরি হয়, এখানে একটা এখানে একটা। কিন্তু ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনে কি হয়? ডিএনএটা রেপ্লিকেট হয়, তারপরে ভাগ হয়। ডিএনএ রেপ্লিকেট হওয়ার পরে ভাগ হয়, যেটা অ্যামাইটোসিসে হয় না। আচ্ছা, সো আমরা নেক্সট প্রশ্নে যাই। নিচে কোনটা ভাইরাস জনিত রোগ? ভাইরাস জনিত রোগ কোনটা? জলাতঙ্ক। হ্যাঁ, জলাতঙ্ক কোন ভাইরাস? জলাতঙ্ক হচ্ছে র্যাবিস ভাইরাস। ধনুষ্টঙ্ক হচ্ছে টিটানাস, তাহলে ক্লস্ট্রিডিয়াম টিটানি। কলেরা হচ্ছে তোমার ভাইবের কলেরি। যক্ষা টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে তো নাকি? মাঝে মাঝে আবার অফ হয়ে যায়।
ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে কোন দশায় সাফনার্স দানা দেখা যায়? ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে কোন দশা? ওই যে বলছিলাম টফিরি আমি, তাহলে অ্যাম্বারটোফোরজয়েড দশায় সাফনার্স দানা দেখা যাবে এবং এখানেই হিমাটিন বিষাক্ত হিমোজয়েনে পরিণত হয়। তাহলে এটা খেয়াল রাখবা, অ্যাম্বারটোফোরজয়েড 8 ঘন্টা পর পরজীবীটা ক্ষণপথযুক্ত অ্যামিবার মতো ধারণ করে, হিমাটিন বিষাক্ত হিমোজয়েনে পরিণত হয়, সাইটোপ্লাজমে সাফনার্স দানা দেখা যায়, যেটা দেখে ওখানে যে ম্যালেরিয়া আছে এটা আমরা বুঝতে পারি ম্যালেরিয়া পরজীবী। করিম কি হয়? জ্বর রোগে ভুগছে, তার চোখ লালচে হয়েছে, গায়ে লাল বর্ণের র্যাশ বিদ্যমান। চোখ লালচে র্যাশ, এখানে কি ডেঙ্গু, তাই না? গায়ে লাল র্যাশ থাকলে এই চ্যাপ্টারের জন্য উত্তরটা হবে ডেঙ্গু। নেক্সট দেখি আমরা, করিম রোগের কারণ কি? আচ্ছা ভাইরাস, তাহলে ডেঙ্গু কি একটা ভাইরাস? নিচে কোনটা ইমার্জিং ভাইরাস? কোনটা ইমার্জিং ভাইরাস বলতো? নেশা করোনা পড়ছো না? এনতে কি ছিল? নাইল ভাইরাস। ইতে ইবোলা ভাইরাস। এইচতে এইচআইভি ভাইরাস। এতে কিছু ছিল না, আর করোনা। তাহলে ইমার্জিং ভাইরাস কি হবে? এইচআইভি। নেক্সট, নিচে কোনটা এটা ডিএনএ ভাইরাস? হেপাটাইটিস বি। T4/T2 ভ্যানিলা হতে হচ্ছে হারপিস আর হেপাটাইটিস বি। দেখছো, ওই যে বলছিলাম না ক্লাসের মধ্যে আমি যে টেকনিকগুলো বলছি, এটা যদি তুমি খাতায় রেখে মুখস্থ রাখো, তোমার 1 সেকেন্ডও টাইম লাগবে না। আমি তো মুখে বলতেছি, তুমি দেখা মাত্র পারফেক্টলি অ্যান্ড অ্যাকুরেটলি উত্তর করতে পারবা। এটাই হচ্ছে ব্যাপার, যে পড়াশোনা সবাই করে বুঝছো, কিন্তু পরীক্ষা হলে কারো কনফিডেন্স থাকে একটু লো আর কারো কনফিডেন্স থাকে হাই, যে যেই প্রশ্ন আসুন না কেন আমি তো সব উদাহরণ পড়ছি। তুমি ধরো টেকনিক স্যার এমনি পড়ছো, তখন কিন্তু আমার প্যাস লাগবে, যেটা হবে না এটা হবে, পড়ছি কি পড়ি নাই এরকম। কিন্তু আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, আমি দেখা মাত্র বলতেছি কোনটা ডিএনএ কোনটা আরএনএ। কিপ্টোজয়েড কোথা থেকে খাদ্য সংগ্রহ করে? আচ্ছা কিপ্টোজয়েড হয় কোথায়? তোমার এসোজয়েডে পরে তো কিপ্টোজয়েড হয়। কিপ্টোজয়েড হয় হচ্ছে আক্রমণ করে যকৃৎ কোষে। তো কি আরবিসি ডাব্লিউবিসি থেকে খাদ্য সংগ্রহ করবে? না, যকৃৎ কোষে আক্রমণ করছে, যকৃৎ কোষ থেকেই নিবে। কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? তাহলে কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? একটাই বলছিলাম তাই না? অ্যামিবয়েড-টোফোরজয়েড ধাপে কি হয়? হেমাটিন বিষাক্ত হিমোজয়েনে পরিণত হয়। অ্যামিবয়েড-টোফোরজয়েডে কি হয়? হেমাটিন বিষাক্ত হিমোজয়েনে পরিণত হয়। নেক্সট, নিচে কোনটা গোল আলুর বিলম্বিত ধসা রোগের প্যাথোজেন? তাহলে আলুর বিলম্বিত ধসা রোগের প্যাথোজেন। আচ্ছা এই প্রশ্নটা আসলে এই চ্যাপ্টারের জন্য না। আলুর ধসা রোগ 2 ধরনের, বা ব্লাইট রোগ বলা হয়। এটা লেট ব্লাইট বিলম্বিত ধসা রোগ, আর এটা হলো ফাইটোপথরা ইনফেস্টেন্স। আমি যেটা খেলাতাম থোড়া থোড়া করে আক্রমণ করে অল্প অল্প করে। আর যেটা আর্লি বা তাড়াতাড়ি আসে আর্লি ব্লাইট, আমি খেলাতাম আর্লি অল্টার। তাহলে অল্টারনারিয়া সোলানি, এটা হচ্ছে তোমার আচ্ছা এগুলা ছত্রাক, বুঝছো? তোমরা হয়তো পড়ছো যেহেতু ফুল সিলেবাসের, তোমরা জানো যে ফাইটোপথরা হচ্ছে বিলম্বিত, আর অল্টারনারিয়া সোলানি ওটা হচ্ছে গোল আলুর কি বলা যায় আর্লি ব্লাইটের কারণ। টাইগোফাইটন হচ্ছে দাঁত রোগের কারণ। মাইকোস্পোরিয়াম দিয়েও দাঁত রোগ হইতে পারে, আর মাইকোস্পোরিয়াম হচ্ছে টাক সৃষ্টি করে। জ্যান্থোমোনাস, আচ্ছা জ্যান্থোমোনাস তো আমাদের কি জ্যান্থোমাস ওরাইজি, জ্যান্থোমাসটা আসলে একটা ব্যাকটেরিয়া। জ্যান্থোমাস ওরাইজি আছে, জ্যান্থোমাস ভাস্কুলোরাম আছে। দেখো আমি তোমাদের বলি উদ্ভিদের রোগগুলো আমি কিভাবে খেয়াল রাখছি। জ্যান্থোমাস ওরাইজি স্যাটিভা থেকে, মানে ধান গাছেটা আক্রমণ করবে। তারপরে তোমার দেখবা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টাইটিসি আছে, তাই না? তাহলে আমি খেলাতাম যে গমের বৈজ্ঞানিক নাম কি? ট্রাইটিকাম অ্যাস্টিভাম। তাহলে গম গাছে আক্রমণ করে কোনটা? গমের মোস্ট প্রবাবলি টুন্ডু রোগ হইতে পারে, এটা আক্রমণ করে। তাহলে হচ্ছে তোমার অ্যাগ্রোব্যাকটেরিয়াম টাইটিসি এটা, বা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টাইটিকাম নাম আছে মনে হয়, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টাইটিসি। হ্যাঁ, তারপর দেখবা আছে কি জ্যান্থোমোনাস দিয়ে কয়েকটা আছে। জ্যান্থোমোনাস দিয়ে যেটা ধরো ভাস্কুলোরাম আছে, আমি যেটা খেয়াল রাখতাম ভাস্কুলোরাম মানে কি নলের মতো উদ্ভিদ। তাহলে এটা কি করে? আখের মধ্যে রোগ সৃষ্টি করে। জ্যান্থোমাস ভাস্কুলাম আখ। তারপর জ্যান্থোমাস সাইট্রি আছে। সাইট্রি মানে কি? সাইট্রিক অ্যাসিড, এটা কই থাকে? লেবুর মধ্যে থাকে। তাহলে লেবুর ক্যান্সার করে। তারপরে তোমার সিম কি? মালভেসি গোত্রের উদ্ভিদ না? তাহলে জ্যান্থোমাস মালভাসিরাম, এটা হলো সিমের মধ্যে আক্রমণ করে। সিম মালভাসি, তাহলে জ্যান্থোমাস মালভাসিরাম সিমের মধ্যে আক্রমণ করে। তারপর আমার খেয়াল রাখতাম আমার আপেল। তাহলে আমার মানে হলো এরোইনে অ্যামাইলো ভরা। তাহলে যেটা নামে সেটা আছে অ্যামাইলো ভরা। এটা কি করে? আপেলের রোগ সৃষ্টি করে। আমার আপেলের রোগ সৃষ্টি করে। তারপর এগুলাই তুমি দেখো তোমার উদ্ভিদের যতগুলো রোগ ছিল ব্যাকটেরিয়ার, সব কিন্তু পড়া এখন মুখস্থ হয়ে গেছে। নেক্সট, ডিএনএ কোন ভাইরাসে থাকে? T2-তে থাকে। এটার কত বলি। ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার আকৃতি কেমন? আচ্ছা
নামেই কি আছে ভাইয়া? কক্কাস। কক্কাস মানে কি? গোল। আর ভাই নামেই যদি থাকে গোল, তুমি কি ওখানে দণ্ডাকার কমাকার পেছানো দেখাইতে যাবা? ডিপ্লোকক্কাস নিউমোনি, তাহলে এটা কি হবে? গোলাকার হবে। নামেই কক্কাস আছে তাই। নেক্সট দেখো, কোন ভাইরাস দিয়ে ক্যাপুসি সার্কোমা রোগ হয়? হার্পিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপুসি সার্কোমা রোগ হয়, এটা খেয়াল রাখবা। এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে? এক্সফ্লাজেলেশন, এক্সফ্লাজেলেশনে কি হয়? এক্সফ্লাজেলেশনে হচ্ছে তোমার মাইক্রোগ্যামিট থেকে অনেকগুলা ফ্লাজেলা বা শুক্রাণুগুলা তৈরি হচ্ছে, তাই না, মাইক্রোগ্যামিটের সাইড থেকে। তাহলে এটা হয় মশকির গ্রুপে না, এটা হবে ক্রপের মধ্যে, মশকি ক্রপ। ক্রপ বুঝো কিনা? করফলা, ক্রপের মধ্যে। নিচে কোনটাই ক্লাসিত করা যায়? আমরা জানি ভাইরাসকে ক্লাসিত করা যায়। কোনটি দ্বারা ব্যাকটেরিয়ার পোষক কোষের সাথে আবদ্ধ হয়? পিলি দিয়ে ব্যাকটেরিয়ার পোষক কোষের সাথে আবদ্ধ হয় না? ফ্লাজেলা দিয়ে চলে। ক্যাপসিড হলো ভাইরাসকে মানে করে, রক্ষা করে, কি বলে, নিউক্লিক অ্যাসিডকে। মেসোজোম কোষ বিভাজনে সহায়তা করে। নিচে কোনটা ডিএনএ ভাইরাস? ডিএনএ ভাইরাস কি দিয়ে খেয়াল রাখছো? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে ভ্যানিলা কি ছিল? ভ্যারিওলা ছিল। আর ভাইতে ভ্যাকসিনিয়া। কমা আকৃতি ব্যাকটেরিয়া কোনটা? ভাইব্রিও। ভাই এত ইজি কেন প্রশ্নগুলা? কোন বিজ্ঞানী টিএমভিকে তাপ পাতা থেকে ক্লাস 1 প্রক্রিয়া পৃথক করেন? মাথায় রাখবা ভাইরাসের আবিষ্কার, তাহলে ভাইরাসের আবিষ্কার হচ্ছে আইভানোভস্কি, আবিষ্কারক, ঠিক আছে। আর ভাইরোলজির জনক এটা হলো আমাদের ডাব্লিউএম স্ট্যানলি, তাহলে স্ট্যানলি হবে উত্তর, স্ট্যানলি। তাহলে পাতা থেকে ক্লাস 1 প্রক্রিয়া পৃথক করেন কে? বিজ্ঞানী ডাব্লিউএম স্ট্যানলি। ওকে, তাহলে বর্ডেন কি করে? বর্ডেন হচ্ছে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। অ্যাডল্ফ মায়ার টিএমভি নামকরণটা করছে, মানে তোমার রোগটার নাম, তা আমাকে ছোপ ছোপ দাগ দেখা যায়, এটাকে মোজাইক রোগ নাম দিয়েছে কে? মায়ার। মায়ার মোজাইক রোগ দিচ্ছে নাম। আইভানোভস্কি ভাইরাসে আবিষ্কার করছে, স্ট্যানলি পৃথক করে দেখাইছে। আর বর্ডেন হলো ভাইরাসের রাসায়নিক প্রকৃতি কীরকম, এটা যে তোমার প্রোটিন আবরণ দিয়ে আবৃত থাকে, ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে, এগুলো বলছে হচ্ছে বর্ডেন এবং পিরি। কোন ব্যাকটেরিয়া থেকে ভিটামিন তৈরি হয়? আচ্ছা, আমাদের শরীরে পাকস্থলী বলতে অন্ত্রের মধ্যে, পাকস্থলী না, অন্ত্রের মধ্যে কে থাকে? ইকোলাই থাকে, যেটা থেকে ভিটামিন তৈরি হয়। কোন কোন ভিটামিন? মেইনলি ভিটামিন বি এর কিছু আছে। ভিটামিন বি এর মধ্যে তোমার বায়োটিন আছে, তারপর ভিটামিন বি12 আছে, হ্যাঁ, এগুলো একটু তৈরি হয়। তারপরে তোমার ভিটামিন কে আছে, হ্যাঁ, এগুলো তৈরি করে। তারপর নিচে কোনটা ডাল জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল তৈরি করে? ওই যে নোডিউল তৈরি করে কে? রাইজোবিয়াম, তাই না? নোডিউল তৈরি করে এবং ওখানে নাইট্রোজেন সংবন্ধন করতে সহায়তা করে। সোয়াইন ফ্লু দ্বারা আক্রান্ত হয় কে? সোয়াইন ফ্লু দিয়ে কারা আক্রান্ত হবে? এটা দিয়ে আক্রান্ত হবে মানুষ এবং শূকর, ঠিক আছে। সো এটা একটু পড়তে হয়, জানতে হবে আমাদের, এটা মানুষ এবং শূকর এই দুটোই সোয়াইন ফ্লু দিয়ে আক্রান্ত হয়। তারপর হিমোজয়েন পাওয়া যায় কোথায়? হিমোজয়েন পাওয়া যাচ্ছে আরবিসির মধ্যে, কারণ এইথোসেরিক সাইজোগনিতই তো হেমাটিন বিষাক্ত হিমোজয়েনে পরিণত হয়। তারপর নিচে কোনটা পিএসবির প্রাকৃতিক বাহক? অ্যাফিডগুলো, তাই না? মিলান অ্যাফিড আর পিস অ্যাফিড, অর্থাৎ জাপ পোকা আর সাদা মাছি, তাহলে মাছি। নিচে কোনটা টাইফয়েড রোগ সৃষ্টির জন্য দায়ী? ব্যাকটেরিয়া কোন ধরনের? টাইফয়েড রোগ সৃষ্টি করে কারা? টাইফয়েড রোগ সৃষ্টি করে সালমোনেলা টাইফি। মাথায় রাখবো সালমোনেলা টাইফি হচ্ছে পেরিট্রিকাস, চারদিক দিয়েই তোমার ফ্লাজেলা থাকে। আচ্ছা, অ্যাট্রিকাস মানে কি? চলতে পারে না। আমি যেটা খেলতাম ডিপথিরিয়া হলে বাচ্চারা ঠিকমতো চলতে পারে না, ধরে নাও। তাহলে এটা কি হবে? কোয়েন্টামেটাম ডিপথিরিয়া। আসলে ডিপথিরিয়া একটা শ্বাসকষ্টের অসুখ, চলা না চলার সাথে সাদৃশ্যটা কম, আমি খেয়াল রাখতাম আর কি, এ হবে। তারপর মনোটিকাস আর লফোটিকাস। মনোমানতে একটা ফ্লাজেলা, ভাইবার কলেরি। লফোটিকাস, লফোটিকাস হচ্ছে খেয়াল রাখতাম এরকম, যে তোমার লাফ দিয়ে দিয়ে চলে, ঠিক আছে, লাফ দিয়ে দিয়ে চলে। তাহলে লাফায় চলে, তাহলে ভলিউম বেশি হয়, এটা বেশি ভলিউম নিয়ে চলে। ধরো আমি লাফায় যাচ্ছি, আমি কি বেশি ভলিউম কভার করতে পারবো না? আমি বেশি দূর যাইতে পারবো, তাহলে ভলুটেন্স, পাইলাম ভলুটেন্স। আর এটা হলো অ্যাম্ফিটিকাস। অ্যাম্ফিটিকাস মানে কি? উভয় প্রান্তে একটা করে ফ্লাজেলা। তাহলে এটা ব্যাকটেরিয়া, এখানে একটা ফ্লাজেলা, এখানে একটা ফ্লাজেলা, দেখতে কি মাইনাস চিহ্নের মতো না? মাইনাসের মতো। তাহলে এটার নাম কি? অ্যাম্ফিটিকাসের উদাহরণ হচ্ছে স্পাইলা মাইনাস, আচ্ছা যাই হোক, তাহলে এটা কি থাকবে? স্পাইলা মাইনাস করা থাকবে। আরেকটা আছে তোমার হচ্ছে সেফালোটিকাস। আমি যেটা খেয়াল রাখতাম, সেফালো মানে হলো এক প্রান্তে এক গুচ্ছ থাকবে। তাহলে এটা অনেকটাতে ফুলদানির মতো না? ফুলদানি তো আমরা জানি, এটা ফুলদানির মতো হলে এখানে ফুল থাকে এইদিকে। সো সেফালো হচ্ছে ফ্লোরেসেন্স কথাটা থাকবে, সিউডোমোনাস ফ্লোরেসেন্স।
এটা হচ্ছে সেফালোট্রিকাসের উদাহরণ। সো আমার কথা যদি তোমার আরেকবার শুনতে ইচ্ছা হয় তুমি একবার রিওয়াইন্ড করে আবার দেখে নিও যে তা আমি মুখে বলি। দেখো অ্যাট্রিকাস চলতে পারে না, তাহলে তোমার কোরিনেব্যাক্টেরিয়াম ডিপথেরিয়ায়। মনোটিকাস একটা, ভাইবের কলেরি। লপোটিকাস ভলিউম বেশি, লাফায় লাফায় চলে, ভলুট্যান্স। তারপর পেইটিকাস সালমোনেলা টাইফি, টাইফয়েড রোগ কি পানির মাধ্যমে সব দিকে ছড়ায় যায়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পানি যেদিকে টাইফয়েড ওই দিকে ছড়াইতে পারে, তাই না, পানিবাহিত। আর অ্যাম্ফি উভয় প্রান্তে একটা করে, দেখতে কি মাইনাস চিহ্নের মতো, বিয়োগ চিহ্ন মাইনাস, তাহলে এক্স পাইলাম মাইনাস। সেফালো ফুলদানি বা ফ্লাওয়ারের মতো, তাই না, তাহলে ফ্লোরেসেন্স কথাটা থাকবে। মশকির ক্রপের অভ্যন্তরে ঘটে কোন ধাপটা? মশকির ক্রপের অভ্যন্তরে লালাগ্রন্থিতে একটা হয়, ক্রপের মধ্যে একটা হয়। ক্রপের মধ্যে হয় গ্যামিটোগনি। ক্রপের মধ্যে কি হবে? গ্যামিটোগনি। আর লালাগ্রন্থিতে কি হবে? স্পোরোগনি। প্রথম হচ্ছে ক্রপ থেকে তোমার হিমোসিলে যাবে, হিমোসিল থেকে পরবর্তীতে লালাগ্রন্থির মধ্যে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার স্পোরোগনি হবে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মোটামুটি প্রশ্ন এই চ্যাপ্টারের জন্য যা যা দরকার। আর আমি মনে করি তোমাদের প্রশ্নের থেকেও বেশি শেখা হয়েছে এখানে টেকনিকগুলো দিয়ে। তুমি যদি টেকনিকগুলো ভালো মতো খেয়াল রাখো, আমি বলতে পারছি এই চ্যাপ্টার থেকে আরও যা প্রশ্ন আসবে এগুলো তো পারবাই, আরও যা প্রশ্ন আসবে এগুলো একদম 100% পারবা। সো আমি ক্লাসটা ওইভাবেই নিয়েছি যাতে তোমাদের পড়তে গিয়ে কোনো সমস্যা না হয় যে ভাইয়া তা তোমার কিন্তু বই না পড়লে হচ্ছে এগুলোর জন্য। মানে অনেকেই দেখা যায় কি ভাইয়া পরীক্ষা আগের দিন বই খোলা টাইম পাচ্ছি না। সো তুমি যে প্রশ্নগুলো দেখো বোর্ডে প্রশ্ন কিন্তু বেশিরভাগই নির্দিষ্ট জায়গা থেকে আসতেছে। মানে আসলে কি হয়, প্রশ্ন হুবহু রিপিট না হলেও ওই জায়গা থেকে প্রশ্ন আসে। হয়তো তোমার এখানে টি2 ফার্স্ট দিয়ে আসছে, ওখানে হয়তো টিএমবি থেকে প্রশ্ন আসবে, এইরকম জিনিসটা। সো এগুলোর যে কারেসপন্ডিং ইনফোগুলো দরকার আমি কিন্তু সব তোমাকে দিয়েই দিছি, তাই না, টেকনিক বলে দিচ্ছি, সব কিছু করছে। তোমার কাজ হচ্ছে ওগুলো খাতায় লিখে একবার মুখস্থ করে ফেলা। সো সবাই ভালো থাকো, তোমার সাথে আবার দেখা হবে।